সুপ্রিম দুয়ারে আরজিকর মামলা শুনবে সুপ্রিম কোর্ট। নির্যাতিতার পরিবারের আবেদনের প্রেক্ষিতে এই শুনানি আছে। সিবিআই তদন্তে অসঙ্গতির উল্লেখ রয়েছে এবং উল্লেখ করে এই মামলা সিবিআই ঠিকমতো তথ্য প্রমাণ পেশ করতে পারেনি। শিয়ালদহ আদালতে সঞ্জয়ের সাজা নিয়ে মন্তব্য নির্যাতিতার পরিবারের। আগেই সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলে নির্যাতিতার বাবা মাও। তবে আর কেউ অপরাধে জড়িত থাকার দাবিও তদন্তের মূলত সুপ্রিম কোর্টে আজকে ফের দ্বারস্থ। সঞ্জয়ের সাজা ঘোষণার পর প্রথমেই সুপ্রিম শুনানি। আরজিকর মামলার শুনানি রয়েছে আজ। এদিন কলকাতা হাইকোর্টেও আজকে আরজিকর মামলার শুনানি রয়েছে, অর্থাৎ দুটি আদালতেই আজকে অর্থাৎ বুধবার এই আরজিকর মামলার শুনানি হতে পারে। একদিকে সোমবার নিম্ন আদালতের শিয়ালদহ কোর্ট রায়, দুদিন পর আরজিকর মামলা একদিকে সুপ্রিম কোর্টে উঠছে। অন্যদিকে এই মামলায় আজ আবার রাজ্যের আবেদন শুনবে কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতে সঞ্জয়ের আমৃত্যু কারাবাস এবং ইতিমধ্যে আমৃত্যু কারাবাসকে চ্যালেঞ্জ করেও যেরকম রাজ্য দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টে মামলা, সেই আবেদন গৃহীত এবং আজ শুনানি হতে পারে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। অন্যদিকে সুপ্রিম নজরে আরজিকর, আজ সুপ্রিম কোর্টে এই শুনানি হতে চলেছে। এক্ষেত্রেও অত্যন্ত যে দুটি জোড়া মামলা রয়েছে, অন্তত এখনো পর্যন্ত যেরকমটা জানা যাচ্ছে এই মামলা খুব গুরুত্বপূর্ণ। কারণ একদিকে নিম্ন আদালত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণার পর সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠবে। সুপ্রিম দুয়ারে যাচ্ছে এই মামলাটি। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডিভিশন বেঞ্চে এই মামলাটি যেরকম উঠতে চলেছে। তালিকায় 42 নম্বরে এই মামলাটি আপাতভাবে রয়েছে বলে জানা যাচ্ছে। প্রধান বিচারপতির বেঞ্চে শিয়ালদহ আদালতের রায়ের কথা উল্লেখ হতে পারে। কাদম্বিনীর পরিবারের আইনজীবী তিনি তুলতে পারেন, অর্থাৎ সঞ্জয়ের সাজা ঘোষণার প্রসঙ্গ উঠতে পারে আজ সুপ্রিম কোর্টে এই শুনানি পর্বে। কারণ খুব গুরুত্বপূর্ণ আজ বুধে এই জোড়া শুনানি রয়েছে। কারণ একদিকে সুপ্রিম নজরে আরজিকর খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি দুদিন আগে নিম্ন আদালতে সঞ্জয়ের আমৃত্যু কারাবাসের সাজা ঘোষণার পর অন্তত সুপ্রিম কোর্টে এই প্রথম মামলাটি শুনানি হতে চলেছে। অন্যদিকে এই সাজায় যে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি জানিয়ে দিয়েছিলেন এবং সেদিনই স্যান্ডেলে পোস্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন যে ফাঁসির সাজাতে তারা রীতিমতো তারা দাবিতে জোরালো হয়েছেন এবং সেই মতো তারা আবারও আমরা গতকালই দেখলাম যে মৃত্যুদণ্ডের আবেদন চেয়ে রীতিমতো কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্তের নেতৃত্বে অন্তত এই আবেদন করা হয় গতকাল। সেই মামলা গুরুত্বপূর্ণ। আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে অন্তত এই মামলাটি উঠবে বলেও যেরকমটা জানা যাচ্ছে। খুব গুরুত্বপূর্ণ দুটো প্রেক্ষাপট, একদিকে সুপ্রিম দুয়ারে আরজিকর মামলা, অন্যদিকে এই সাজা ঘোষণার পর সুপ্রিম দুয়ারে আজকের এই আরজিকর মামলার হিয়ারিং, এই শুনানি কতটা গুরুত্বপূর্ণ। কারণ সঞ্জয় রায় সাজা ঘোষণার এই প্রসঙ্গ উঠতে পারে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে গতকালই আমাদের সঙ্গে কথা বলেছিলেন কাদম্বিনীর মা বাবা। তারাও বলেছিলেন যে এত ব্যস্ত রাজ্যকে হতে হবে না মুখ্যমন্ত্রীকে, কারণ তারা রায়ের কপি পড়ার পর অন্তত তারা যেটা মনে করবেন যে আবারও তারা হাইকোর্টের দ্বারস্থ হবেন কিনা। এরপর অবশ্য ইতিমধ্যে তারা দ্বারস্থ হবেন, কিন্তু তারপরও দেখা যাচ্ছে আজকে এই গুরুত্বপূর্ণ দুটো শুনানি রয়েছে, তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল। আমরা এই নিয়ে ডিবেটে আলোচনা শুরু করবো। আমাদের সঙ্গে আমাদের অতিথিরা ইতিমধ্যে প্রস্তুত রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ। সুকান্তদা, স্বাগত জানাই। নমস্কার আজকের আলোচনায়। নমস্কার। সঙ্গে থাকুন বিজেপি মুখপাত্র সৌম্যজিৎ ঘোষ রয়েছেন আমার সঙ্গে। সৌম্যজিৎ দা, স্বাগত জানাই আজকের আলোচনায়। একটু সঙ্গে থাকার কথা বলবো, কিন্তু অবশ্যই আমরা দিল্লির দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ খুব গুরুত্বপূর্ণ আজকে সুপ্রিম দুয়ারে এই আরজিকর মামলা। বুধে এই জোড়া মামলা, যে জোড়া শুনানি রয়েছে এখনো পর্যন্ত। আমরা অবশ্যই আপনাদের কাছে আসবো, কিন্তু শুরুতেই যেটা বলছিলাম যে দিল্লিতে যাব, ইন্দ্রাণীর কাছে যাব। ইন্দ্রাণী, খুব গুরুত্বপূর্ণ, আমি শুরুতেই জানতে চাবো, মাত্র 48 ঘন্টাও হয়নি এখনো পর্যন্ত নিম্ন আদালতে সঞ্জয় সাজা ঘোষণা হয়েছে এবং এরপর প্রথম আরজিকর মামলা সুপ্রিম কোর্টে আজকে উঠছে। কত নম্বর তালিকায় মামলাটি রয়েছে, কি আপডেট? দেখো, আজকে
প্রধান বিচারপতির ঘরে 42 নম্বরে মামলাটি তালিকাভুক্ত হয়েছে, অর্থাৎ যে লিস্ট তৈরি করা হয়েছে তার 42 নম্বরে মামলাটি রয়েছে এবং প্রধান বিচারপতি নিজে মামলাটি শুনবেন। তোমাকে জানিয়ে রাখবো, এর আগে যেদিনকে আর.জি. কর মামলা শুনানি হয়েছিল সেদিন প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে মার্চের 3য় সপ্তাহে এই মামলার পরবর্তী ডেট করলেও যদি কেউ মনে করেন যে এই মামলাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন আছে বা সুপ্রিম কোর্ট এই বিষয়ে গুরুত্বপূর্ণ অবজারভেশন দিক, সেক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারেন। এবং সেই মতো আমরা যেটা জানতে পেরেছি যে 18ই জানুয়ারি কাদম্বিনীর মা বাবা অর্থাৎ তার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত নিয়ে কিন্তু অভিযোগ জানানো হয়। তারা সোজাসুজি সিবিআইয়ের দিকে আঙুল তুলে বলেন সিবিআই সঠিকভাবে তদন্ত করছে না এবং তদন্তের অগ্রগতি কী হচ্ছে সেই সম্বন্ধে তারা মা বাবাকে জানাচ্ছে না। এবং তারা এটাও বলেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল সিবিআইকে, তোমার মনে থাকবে যে প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের সময় কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তিনি পরিষ্কার বলেছিলেন যে সিবিআইকে তার মা বাবার সাথে সহযোগিতা করে চলতে হবে এবং মা বাবাকে আপডেট দিতে হবে যে তদন্তে তারা কতটা অগ্রগতি করলেন। সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই বিষয়ে কথা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে মা বাবার সাথে সব রকম সহযোগিতা করে চলবে সিবিআই। সেই বিষয় নিয়ে তাদের অভিযোগ রয়েছে, তারা বলছেন যেটা যে সিবিআই তাদের সাথে সহযোগিতা করেনি এবং সিবিআই তদন্ত ঠিকমতো এগোচ্ছে না, এই অভিযোগও তারা করেছেন। একই সাথে তারা যেটা বলছেন যে সিবিআইকে এই মুহূর্তে যে চার্জশিট দেওয়ার কথা ছিল, যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল এই মামলায়, সিবিআই এখনো পর্যন্ত সেটা দেয়নি। তোমাকে মনে করিয়ে দেবো, এর আগে যেদিন শুনানি হয়েছিল সেদিন কাদম্বিনীর মা বাবার পক্ষ থেকে যিনি উকিল ছিলেন বৃন্দা গ্রোভার, তিনি কিন্তু সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসি এদের দুজনের বিরুদ্ধে সিবিআই এখনো চার্জশিট দেয়নি। 90 দিন, এক সপ্তাহের মধ্যে অতিক্রান্ত হবে এবং নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে চার্জশিট দেওয়া না হলে সেক্ষেত্রে কিন্তু অভিযুক্তরা জামিন পেয়ে যান। এবং সেই সময় সলিসিটর জেনারেল সিবিআই এর পক্ষ থেকে জানিয়েছিলেন যে রাজ্য সরকারের কাছে তারা আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর আসেনি, এই জন্য তারা চার্জশিট দিতে পারেনি। এবং অবশেষে আমরা দেখলাম কিন্তু যে আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এদের দুজনেরই কিন্তু জামিন হয়ে গেল। এই সমস্ত বিষয়গুলো সুপ্রিম কোর্টের নজরে এনেছেন কাদম্বিনীর পরিবারের পক্ষ থেকে আইনজীবীরা এবং তারা যেটা বলছেন যে সিবিআই যদি এইভাবে তদন্ত করে তাহলে কিন্তু এই ঘটনার পিছনে আসল মাথাগুলো কারা রয়েছে, কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, কারা কারা সেদিনকের এই ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং কাদের সামনে এই ঘটনা ঘটেছে বা এই বৃহত্তর ষড়যন্ত্রের পিছনে কারা কারা ছিলেন, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে তারা জানা যাবে না। এবং সেই বিষয়গুলো যাতে মানুষ জানতে পারেন কারা কাদম্বিনীর এই খুন, হত্যা এবং এই ভয়ঙ্কর ধর্ষণ এর পিছনে ছিলেন। শুধু সঞ্জয় একা নন, এর পিছনে আরও বড় কেউ ছিলেন। এবং সেদিন একটি সংবাদ মাধ্যমে আমাদের সংবাদ মাধ্যমে কাদম্বিনী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিভিন্ন কিছু জেনে গিয়েছিলেন আর.জি. করের সম্বন্ধে। হয়তো আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাবো, কারণ এই মামলাটি আপাতভাবে 42 নম্বর তালিকায় রয়েছে, অর্থাৎ একটা আশা করা যেতে পারে যে দ্বিতীয়ার্ধে আর.জি. করে এই মামলাটি অন্তত সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। আমাদের নজর অবশ্যই থাকবে, আমরা আলোচনায় যাব ডিবেটে। এই মুহূর্তে আমি সৌম্যজিৎ দা রয়েছেন আমাদের সঙ্গে, সুকান্ত দা রয়েছেন। আমি সৌম্যজিৎ দার কাছে একটু শুরুতেই আসবো। সৌম্যজিৎ দা, আমরা দেখলাম যে মূলত 42 নম্বর তালিকায় রয়েছে আজকে ফেরই আর.জি. কর মামলা শুনানি, কিন্তু বিষয় হচ্ছে যে মাত্র 48 ঘন্টার আগে নিম্ন আদালতে সঞ্জয় অন্যতম মূল অভিযুক্ত যে দোষী সাব্যস্ত, যার সাজা হয়েছে আমৃত্যু কারাবাসে সাজা দেওয়ার পর অন্তত সুপ্রিম কোর্টে আজকে এই আর.জি. কর শুনানি কতটা গুরুত্ব রাখে বলে মনে হচ্ছে, মানে এই সাজা ঘোষণার প্রসঙ্গটা উঠতে পারে? হ্যাঁ, দেখুন, যেটা কথা বলা হচ্ছে সঞ্জয় রায় নিম্ন আদালতে যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এতে পশ্চিমবঙ্গ সরকার খুশি নয় এবং প্রত্যেকটা আপামর মানুষই তার খুশি নয়। কিন্তু এখানে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী এত উদ্গ্রীব কেন, এত তাড়াহুড়ো করছেন কেন? তার কারণ হচ্ছে গিয়ে শুধু কি সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে? কাদম্বিনীকে যে হত্যার জন্য যারা এর পেছনে নেপথ্য নায়ক তারা এই যদি বেঁচে থাকে তাহলে কি হবে? যেমন কাদম্বিনীকে দ্বিতীয়বার ময়নাতদন্তের সুযোগ দেওয়া হয়নি, তার দেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস, ডিসি নট তার পরিবারকে টাকা দিয়ে মুখ বন্ধ করার জন্য চেষ্টা করেছে, শুধু কি সঞ্জয় রায়কে বাঁচাবার জন্য?
জন্য, তা নয়। এখানে দেখতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের পুরো মুখ পুড়ে যাচ্ছে, এবং এর যদি বেঁচে থাকে, সিবিআই এখন খুবই কন্টিনিউ রেখেছে, এটা তো আরো দিন অবধি তদন্ত চলবে। তো সেখানে যদি সঞ্জয় রায় বেঁচে থাকে তাহলে সে মুখ খুলতে পারে, এবং একমাত্র নিম্ন আদালতে যখন এর সাজা ঘোষণা হয় তখন বিচারপতি বলেছেন যে তোমার ওরও রায় শুনেছে, এবং যদি ও যখন বলছে যে মুখ খুলতে শুরু করে দিয়েছে যে আমার সঙ্গে, আমাকে কেন, বিনীত গোয়েল মহাশয়কে জিজ্ঞেস করুন, ওনাকে জিজ্ঞেস করুন, তাকে জিজ্ঞেস করুন, এই যে বলছে, এবার এই কেসটা যদি সেই মতন ও যদি বেঁচে থাকে তাহলে আবার যদি পুনরায় যদি আবার ওর মুখ থেকে কিছু শোনবার চেষ্টা করে এবং যদি বলে আমি জানি ভিকটিম কখন কি বলছে, তখন আর এক রকম ব্যাপার। কিন্তু যখন মুখ খুলছে এবং তদন্তের সাথে সে যদি বেঁচে থাকে, এটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে রাজ্যের পক্ষে। কারণ আজকে সরকারে আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু আপনারা দেখবেন এর আগেতে পার্কস্ট্রিট কাণ্ড, কামদুনি কাণ্ড, হাঁসখালি কাণ্ড, কই সরকার তো এত তৎপর ছিল না। এই তৎপরতা এই জন্য, এবং এই তৎপরতার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন আমার হাতে থাকলে আমি ফাঁসি দিয়ে দিতাম। তাহলে তিনি ফাঁসি দিয়ে দিতেন, তার মানে কি তিনি কোর্ট মানেন না, উকিল মানেন না, এমনিতে তো মানেনই না। একেবারে সমাজিতার সঙ্গে থাকুন। এখান থেকে আমি সুকান্তদার কাছে আসবো। সুকান্তদা, এখানেই তো একটা বড় প্রশ্ন। আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যেই বললেন তিনি সন্তুষ্ট নন, তিনি হতবাক, কার্যত কি করে সম্ভব। এবং গতকালও মালদায় দাঁড়িয়ে বললেন যে একজন অপরাধী অপরাধ করে গেলে তারপর তো সে আবার প্যারোলে ছাড়া পেতে পারে, আবার সে অপরাধ করতে পারে। তো যাই হোক, আমি পরবর্তী কয়েকটা প্রসঙ্গ নিয়ে আমি পরে আসছি, কিন্তু বিষয় হলো তড়ি ঘড়ি যেই না বলা সেমনই কাজ, তড়ি ঘড়ি রাজ্যেরই আবেদন। কারণ আজকে সুপ্রিম কোর্টে যেমন শুনানি রয়েছে, হাইকোর্টেও রয়েছে। দেখো শর্মিষ্ঠা, মানে ক্যাপিটাল পানিশমেন্ট তো ভারতবর্ষ কেন অনেক দেশ কিন্তু বন্ধ করে দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে বিচার ব্যবস্থায়, এটা কাম্যও নয়। কিন্তু তুমি যেটা বলতে চাইছো যে কেন রাজ্য সরকার এই আবেদন করলো, রাজ্য সরকার কিন্তু আবেদন করেছে বিভিন্ন মানুষের যে পালস সেটা কিন্তু তাই, কারণ সব মানুষই যদি ফাঁসির সাজার কথা বলছে। কিন্তু আমার প্রশ্ন যে সিবিআই যে এত দিন ধরে তদন্ত করলো এবং যে চার্জশিট গুলো ফাইল করেছে তাতে এমন কিছু নেই। এত তড়িঘড়ি উদ্যোগ কেন সুকান্তদা? আমি তো সেটাই বলছি, সিবিআই এর অপদার্থতা প্রমাণ করেছে। কারণ 104টি প্রশ্নের মধ্যে মাত্র 54টি প্রশ্নে, মানে 54টি প্রশ্নে আমি জানি না বলে বলেছে যে অভিযুক্ত। এবার তুমি বলো যে প্রশ্নমালা সাজিয়েছে সিবিআই, তাতেই কোনো সমস্যা রয়েছে? কারণ সিবিআই এর কাছে তো আশা নিয়ে সবাই বসেছিলাম। আমার না কয়েকটা উক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ মনে পড়ছে। আমার যতদিন মনে পড়ে, এই যে দুষ্টু ছেলেদের কথা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, অনেক দুষ্টু ছেলেদের অনেক উদাহরণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং তখন বলেছিলেন কিন্তু এই দুষ্টু ছেলেদের কীর্তিকলাপ নিয়ে সেদিনও যদি আরেকটু কঠোরভাবে স্ট্রং হতেন, একটু বিচার বিবেচনা। হাঁসখালি ঘটনা তো অন্তত এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মেয়েটি প্রেগনেন্ট ছিল কিনা সেই তথ্য সামনে এনেছিলেন অনেকটা জাজমেন্ট না করার পর। সেই দুষ্টু ছেলেরা দুষ্টুমি করে ফেলেছে। এরকম একাধিক দুষ্টু ছেলেদের বিরুদ্ধে কয়েকটা পদক্ষেপ যদি আরো অন্তত নিতেন সেই সময় পুলিশ মন্ত্রী হিসেবে, এরকমই উদ্যোগটা নজরে আসলে ভালো হতো না? সেই রাজ্যের মহিলাদের কথা ভেবেই বলছি আমি। দেখো, আমি তোমাকে আবারও বলছি, রাজ্য সরকার শুধুমাত্র এই কাজটি করেছে, যেটা হচ্ছে যে তার মৃত্যুদণ্ডের জন্য। কিন্তু আমি আবারও বলছি, মৃত্যুদণ্ড রেয়ারেস্ট যে কেস হয়, যে বিরলতম ঘটনা, সেটা কিন্তু বিচারক মনে করেনি। এবার ঘটনা হচ্ছে যে তার যে দুজন আইনজীবী, সেজুতি সরকার, সেজুতি চক্রবর্তী এবং আরেকজনের নাম আমি ভুলে গিয়েছি, যিনি অভিযুক্ত তার আইনজীবী, তারা কিন্তু বলেছে যে বর্তমানে তাকে যে সাজা দেওয়া হবে তার যে নথিপত্র, তার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে তাকে এই ধরনের শাস্তি দেওয়া কতটা যুক্তিযুক্ত। কারণ 64, 63 প্রভৃতি দ্বারায় যদিও অভিযুক্ত সে, তাও কিন্তু এটা কিন্তু বলতে হবে যে বিরলতম ঘটনা কিন্তু সিবিআই প্রমাণ করতে পারেনি। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তা সিবিআই কে নিয়ে কেন প্রশ্ন উঠছে না? কেন আমি বলছি, কারণ সিবিআই তো এলিট এজেন্সি। সিবিআই যদি এরকম অবস্থা হয় যে একটা চার্জশিট ফাইল করতে পারে না, অভিযুক্তরা বেকসুর খালাস হয়ে যাচ্ছে। আমি একটা জিনিস একটু ক্লিয়ার করার চেষ্টা করি, বিরলতম ঘটনা হলে কি ফাঁসি হতেই হবে? মানে না হলে তার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে না? আরেকবার করবে সমস্যা প্রশ্নটি। বিরলতম ঘটনা হলে সেটা তবেই কি মানে ফাঁসি হতেই হবে, আর না হলে দৃষ্টান্তমূলক কোনো শাস্তি তার কোনো ব্যাখ্যা হতে পারে না? দেখো শর্মিষ্ঠা, এটা তো মাত্র শিয়ালদা কোর্টে এই কেসটি উঠেছে।
এবং শিয়ালদার পরে এর পরবর্তীকালে হাইকোর্টে যাবে, তার পরবর্তীকালে গেছে, সুপ্রিম কোর্ট গেছে। হচ্ছে, এবং প্রেসিডেন্ট পর্যন্ত 72 নং ধারা অনুযায়ী ক্ষমা প্রদর্শন করতে পারে। সুতরাং অনেক রকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং ফাঁসি যেটা ধনঞ্জয়ের হয়েছিল সেটার সঙ্গে এর তুলনাটা এই কারণেই আসছে না, তোমাকে বুঝতে হবে যে বিরলতম ঘটনা হতে হবে। কারণ হচ্ছে কারণ ফাঁসি দিয়ে দিলে কিন্তু তার একটা মানে এটা ভাবতে হবে যে তার বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, কিন্তু এটা সিবিআই তুমি সুকান্ত কোর্ট এভিডেন্সের উপর অন্তত সেটাকে বিরলতম ঘটনা বলে অন্তত মানছে না, ভিন্ন মত থাকতেই পারে, আমরা সেই বিচারের উপর অন্তত যাচ্ছি না। একটু সঙ্গে থাকুন, আমি সৌম্যজিৎদার কাছে আসি। সৌম্যজিৎ, আমার প্রশ্ন অন্য একটা জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে এই যে রাজ্যের এই তড়িঘড়ি উদ্যোগ, মানে যেই বলা তেমনই কাজ, তো এক্ষেত্রে দাঁড়িয়ে কখনো কখনো আমরা পুলিশকে এত সক্রিয় ভূমিকায় দেখি। একটা ছোট্ট জিডি লিখতে গেলে যে পুলিশের কাছে ঘন্টার পর ঘন্টা গোটা দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত হয়ে যায়, আবার সেই পুলিশ কখনো কখনো তড়িঘড়ি চল এখনই চল এখনই চল, এরকম একটা অবস্থা এই রাজ্যের পুলিশের ছবি। কিন্তু বিষয় হচ্ছে অন্তত আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে সেই অভিযান সেটাই প্রমাণ করে। কিন্তু ঘটনা হচ্ছে যে রাজ্য কি এভাবে, মানে নির্যাতিতার পরিবার তো বলছে যে একটু সময় নিয়ে আমরা যাব, যদি প্রয়োজন হয় আমাদের মেয়ে গেছে আমরা যাব হাইকোর্টে, কিন্তু রাজ্য আরো এক ধাপে গিয়ে চলেই গেল। রাজ্যের এই তড়িঘড়ি উদ্যোগ কেন? না, তার কারণ হচ্ছে গিয়ে দেখতে হবে এখানে একটা সর্বপ্রথম যখন কেসটা ঘটেছিল যে 5 দিন তার হাতে ছিল, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর স্টেটমেন্টটাকে মনে রাখতে হবে। তিনি বলেছিলেন আমি রাত্রি 2টো অবধি জেগে আছি এবং তার সমস্ত খবরাখবর আমি নিয়েছি। বিনীত গোয়েল মহাশয়ের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং বলার পরে তিনি যতক্ষণ অবধি এবং সোদপুরের বিধায়ক নির্মল ঘোষ যতক্ষণ না দাঁড়িয়ে থেকে দেহ শনাক্ত না করে পুরো রিপোর্ট না দিয়েছে, তিনি সমস্ত কিছু করেছেন। বাড়ির মানুষকে তারা টালা থানায় বসিয়ে রেখে দেহ তাদের হাতে না দিয়ে তিনি উদ্যোগ নিয়ে এবং 4টে লাশ আগে থাকা পরেও তার দেহকে পুড়িয়ে দিয়েছে। তো তিনি তো উদ্বেগ হবেই। তার কারণ হচ্ছে কি আসল কাকে বাঁচাতে চাইছে সরকার, কাকে বাঁচানোর জন্য এত উদ্যোগ হয়েছে। আমি তো এর আগেও বলছি যে আগে যে এত ঘটনা ঘটেছে সরকারের এত উদ্যোগ ছিল না। তো এখন যেটা হয়ে গেছে দুয়ারে এখন মিথ্যে কথা বলা শুরু হয়ে গেছে। উনি নাটক করতে ভালোবাসেন, এবার একটা নতুন নাটক শুরু করেছেন ওনার মিথ্যেটাকে প্রমাণ করার জন্য। উনি যে কত আন্তরিক কত দয়ালু সেইটা নাটকটা, মিথ্যার নাটকটা দেখাবার জন্য এই জিনিস করছে। এবং এর অন্দরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে উনি চেষ্টা করছেন যে ও যদি বেঁচে থাকে তাহলে এখানে যাদেরকে আমি বাঁচাবার চেষ্টা করছি সে যদি প্রকৃত অর্থে মুখ খোলে। এবং সিবিআই যখন তদন্ত করছে, সিবিআই তদন্ত অবশ্যই, কারণ আপনার কাছে যদি আপনার পুরো এভিডেন্স যদি ট্যাম্পারিং হয়, তথ্য প্রমাণ যদি 5 দিন হাতে লোপাট করে দেয়, যে ঘটনা ঘটেছে হসপিটালে তার পরের দিনই তার দেওয়াল ভাঙা হচ্ছে এবং ইলেকট্রিক লাইন তার খোলা হয়নি, তার অবস্থায় দেখতে পাচ্ছি। সুকান্তদার কাছে আসবো। সুকান্তদা যেটা বলবেন আপনি, কিন্তু তার সঙ্গে এটাও একটু অ্যাড করার চেষ্টা করি। বহু ক্ষেত্রে আমরা দেখেছি, আমরা সুখেন্দু শেখর রায়ের কথা দেখেছি এবং তাকে তো তড়িঘড়ি লালবাজারও ডেকে পাঠিয়েছিল, তাকে সামান দিয়েছিল। এবং আমরা শান্তনু সেনের কথা দেখলাম, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের কথা বলেছিলেন তাদের একটু একটু করে তাদেরকে সরতে হয়েছে, তাদের বিরুদ্ধে একে একে শাস্তির খাড়া নেমে এসেছে। দেখো শর্মিষ্ঠা, শান্তনু সেনের সরানোর পেছনে নিশ্চিত উনি নিজে বলেছে তার বিরুদ্ধে যেসব যদি কোনো অভিযোগ থাকে তাকে দল জানাবে। নিশ্চিত কোনো, দেখো দল বিরোধী দলের বিরোধী কথা বললে যে কোনো দল, এটা তো কোনো ডাউটের জায়গা নেই সুকান্তদা। মানে আমাদের প্রত্যেকেরই ঘরে যারা অন্তত আমরা কর্মরত অবস্থায়, সে একটা কর্মরত অবস্থায় সরকারি হাসপাতালে একজন চিকিৎসক হোক যেই হোক, এইভাবে ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটানো, মানে এটা কি খুব ভালো বার্তা যায়? এটা আমাদের লজ্জা নয়? দেখো শর্মিষ্ঠা, আমার কো প্যানেলিস্ট বলছেন যে রাজ্য সরকার ফাঁসির সাজা চেয়েছিল, সিবিআই ফাঁসির সাজা চেয়েছিল। সুতরাং এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুজন এক, সবাই আমরা তাই চাইছি। কিন্তু তাই বললে হয় না, বিচার প্রক্রিয়ার একটা ল উইল টেক ইট ওন কোর্স। সুতরাং এই টেম্পার করা হয়েছে একটা এলিট এজেন্সি। তারা যদি এই গল্পগুলোর প্রমাণ না জোগাড় করতে পারে সব গল্পের, তাহলে সিবিআই হয়ে থাকে লাভ কি? এর জন্য তো সিবিআই কনভিকশন রেট এই অবস্থায় পৌঁছে গেছে। এবার তুমি যেটা বলতে চাইছো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কেন তাদের সরিয়ে দেওয়া হলো। এই সরিয়ে দেওয়াটা দলের নিজস্ব সিদ্ধান্ত, কারণ দল বিরোধী কোনো বক্তব্য হতেই পারে বা দলের মনে হতে পারে। কিন্তু আমি আবারও বলছি, যে শাস্তি প্রয়োজন, সর্বোচ্চ শাস্তি শুধু ওর না, ওর সঙ্গে যারা জড়িত তাদেরও প্রয়োজন। কিন্তু সিবিআই বারবার ব্যর্থ। সন্দীপ ঘোষ নিঃশর্ত মানে মুক্তি পেয়েছে এবং সবচেয়ে বড়, সন্দীপ ঘোষের সঙ্গে কারা কারা যুক্ত তার কোনো প্রমাণ তাদের কাছে নেই। আমি ধরে নিলাম যে সব যদি টেম্পার্ড করাও হয়,
তাহলে সন্দীপ ঘোষের সঙ্গে যারা যুক্ত, যে একটা ওষুধ চক্র চলছিল, মানে ওষুধ ব্যবসায়ী চক্র, সেটাকে ধরতে কেন পারলো না? বা যে নির্ভয়া, তার সঙ্গে যারা ছিল, তার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতেন, তাদেরকে কেন ইন্টারোগেট করা হলো না? বা করা হলেও কোনো তথ্য কেন বেরিয়ে এলো না? মানে এত ভয় রয়েছে, সিবিআই কে কেউ বিশ্বাসই করছে না। তাহলে আমার সিবিআইয়ের প্রতি বিশ্বাসটাও তো চলে যাবে শর্মিষ্ঠা। সুতরাং মানে বিচারের বাণী আসছে। নীরবে নিভৃতে কাঁদে, শুধু বললে হবে না, বিচারপতি গিয়ে তো তদন্ত বিচারের করবে মানে না। নিভৃতে কতটা কাঁদে আমি সত্যি জানি না, কিন্তু আজকে সত্যি তো কাঁদছে কারা? যারা নিজেদের সন্তান হারিয়েছে, তারা মেনে নিয়েছে বাস্তবটা কতটা কঠিন হলো, যে আমাদের মেয়ে, আমাদের ঘরের মেয়ে কোনোদিন অন্তত ফিরবে না। এবং সব থেকে বড় কথা, কালও যখন আমি নিজে কথা বলছিলাম তাদের সঙ্গে, তারা বলছিলেন প্রায় কান্নায়, মানে তাদের হয়তো মানে কান্নাটাও হয়তো চোখের জলে শুকিয়ে গেছে, কারণ তারা শুধু লড়ছেন। তারা বলছেন যে সবটাই তো তারা সেই মেয়েটার জন্য করেছিল, কিন্তু তারপর তাদের কাছে আর থাকলোটা কি? কিন্তু বিষয় হচ্ছে এই, সঞ্জয় শুরু থেকে দেখা গিয়েছে কিছু বলবো, কিন্তু বিচারক যখন বলার সুযোগ দিচ্ছেন তখন কিছু বলছেন না, কিন্তু নাম নিয়ে আসছেন বিনীত কুমার গোয়েল থেকে শুরু করে একাধিক, তাকে পুলিশ যা বলেছে, তাকে একের পর এক অত্যাচার করেছে, অনেক কথা বলছেন, কিন্তু কথার কথা বলছেন কি সমাজিত দাস? দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তো তিনটে দপ্তরেই তিনি ব্যর্থ। এখন দেখা যাচ্ছে যেখানে যে ধরেছে, তাহলে তো স্বরাষ্ট্র দপ্তরও তার দায়ভার হয়ে গেল, কারণ সঞ্জয় রায় সিভিক পুলিশ ওনারই আন্ডারে, এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও তিনি ব্যর্থ। এখন দেখা যাচ্ছে যদি ও মুখ বেঁচে থাকে, যদি মুখ খোলে এবং যদি পুরো ব্যাপারটা এগিয়ে আসে, সবে নিম্ন আদালত হয়েছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ডিভিশন বেঞ্চ আছে, একটার পর একটা আছে, তো সেখানে ও বেঁচে থাকলে তাহলে শঙ্কিত। আমরাও চাই সঞ্জয় ফাঁসি হোক, কিন্তু একটা জিনিস হচ্ছে, সঞ্জয়ের পাশাপাশি যারা তথ্য প্রমাণ লোটপাট করলো, যারা এই আরজি কল কাণ্ডে আরো বড় বড় নেপথ্যে বড় বড় নায়ক আছে, বড় বড় মাথা আছে, দিদিমণি কি, স্বাস্থ্যমন্ত্রী কি তাদের বাঁচাবার জন্য তৎপর হয়েছে, এবং তাদের পরিবারকে তখন যেমন অন্ধকারে রেখে দেহলোক পরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক এখন কি পরিবারের লোকের থেকেও বেশি তারা জেগেছে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী? তার কারণ বড় বড় মাথা বেরিয়ে আসবে, বড় বড় নাম যদি চলে আসে, তাহলে এমনিতেই তো একেবারে আজকে সময়টা একেবারে ফুরিয়ে গেছে, সুকান্ত দা আর ফিরতে পারলাম না, কিন্তু প্রশ্ন হচ্ছে, দুজনকেই ধন্যবাদ জানাবো, সমাজিত দা, সুকান্ত দা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে লাস্ট কথাটা দিয়ে আমি আসবো, কাদম্বিনীর বাবা মা থেকে শুরু করে প্রত্যেকেই বলছেন যে আর কারা কারা মাথা রয়েছে। এখন অবশ্য আজকে এই বুধে জোড়া আরজিকর মামলার শুনানির দিকে আমাদের অবশ্যই নজর থাকবে, একদিকে সুপ্রিম কোর্ট, অন্যদিকে হাইকোর্ট, কি হতে চলেছে সবটাই নজর থাকবে। ধন্যবাদ জানাবো প্রত্যেকেই। আপাততভাবে ডিবেট এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন।